তাহলে তো ইউনিফর্ম সিভিল কোডকে মানতে হবে। সেকুলারিজম চাই, 3 তালাক মানতে হবে। সেকুলারিজম চাই, ওয়াকফ বোর্ড বাতিল করতে হবে। সেকুলারিজম চাই, সবার জন্য সমান অধিকার। আজকে রোজগুলিতে 10টা ঘর বানিয়ে দিয়েছে শিল্প পার্টিতে, সেটাকে আপনি সমর্থন করবেন? তো অবৈধ জিনিস এই দেশের সংস্কৃতি, এই দেশের সভ্যতা, এই ভারতবর্ষ অবৈধ জিনিসকে চায়। যেদিন আপনি কাঠিগড়ায় গিয়েছিলেন তখন আপনি একটা মন্তব্য করেছিলেন, ভারতীয় জনতা পার্টিকে যারা ভোট দেয়নি সেই সব এলাকার কোনো উন্নয়ন হবে না। এটার মানেটা কি, মিনিংটা আপনি বোঝাতে চেয়েছিলেন? সবার জন্য সমান, সব এলাকার জন্য সমান। তো আমাকে যারা ভোট দিয়ে বানালো তাদেরও করতে হবে কাজ। তাদের তো করতে হবে। মানে কি আপনি কি বলছেন যে যারা একদম 5% ভোট দিল তাদের জন্য কি একবারই করবেন নাকি? আমরা যদি 2024-এর লোকসভায় নির্বাচন দেখি, করিমগঞ্জ থেকে কিন্তু করিমগঞ্জ যে লোকসভা আসন সেটাকে কিন্তু বিজেপি জয়ী হয়েছে এবং সেখানে ভোটারের সংখ্যাটা সংখ্যালঘুদের খুব বেশি। সেটা কিভাবে হলো? ভুল পথে চলছে না, আপনি আইনি প্রশাসনিকভাবে তো প্রোটেস্ট করেন। আপনি একজন বিধায়ক, আপনি ইনস্ট্রাকশন দেবেন এটাকে বন্ধ করতে হবে। আমি প্রশাসন বা এখন যে চর্চাটা চলছে যে কমলাক্ষ দেপুরকাস্ত এবং কৃষ্ণেন্দু পালের মধ্যে একটা মানে আভ্যন্তরীণ একটা সংঘাত রয়েছে, এটা কি সত্যি? বৃষ্টির মধ্যে কিন্তু ফুল প্লেজের কাজ হবে না। বৃষ্টি তো ডেইলি বৃষ্টি চলছে। মানুষ কোনো সময় রিল বানায়, মানুষ কোনো সময় ডান্স করে, সেখানে গিয়ে খুব জোরদার ভাবে মাঠে নেমেছে। বদরপুরের নাম পরিবর্তন, সিদ্ধেশ্বর নগর কেন? নমস্কার, ঈশান বাংলার মতামত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। আমি অনুষ্ঠানটা শুরু করেছিলাম তখন এই অনুষ্ঠানে আমার অতিথিরা ছিলেন সে সময়কারের, এবারে যে 26-এর নির্বাচনে যারা প্রার্থী ছিলেন তাদেরকে আমরা বিভিন্ন সময় আমন্ত্রণ করেছি। আর আজ আমার এই অনুষ্ঠানে এসেছেন এবারের একজন বিজয়ী প্রার্থী, যার নামটাই পরিচিতি আর কিছু নাই। যদিও এখন তার কাজকর্মর যে দিশা বা তার মিশন বা তার ভীষণ, সেটাতে দেখা যাচ্ছে যে ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যের সঙ্গে কিছুটা তার মিল খাচ্ছে। কখনো বোলডোজার, কখনো আবদ্ধ জলকে খুলে দেওয়ার জন্য নিজে রাস্তায় নেমে দা কোদাল দিয়ে কেটে জল নিষ্কাশন করাচ্ছে। কখনো দেখা যাচ্ছে ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে তিনি নিজে অভিযান চালাচ্ছে। তিনি অন্য কেউ নন, তিনি হলেন এবারের কাঠিগড়া বিধানসভা সমষ্টির বিধায়ক কমলাক্ষ দেপুরকাস্ত। আপনাকে স্বাগত আমার এই অনুষ্ঠানে। নমস্কার। আপনাকে প্রথম যে বিষয়টা, আপনি 2011 সালে যখন বিধায়ক নির্বাচিত হয়েছিলেন এবং এবার 2024-26, তার আগে আপনি উত্তর করিমগঞ্জের বিধায়ক ছিলেন। এবার নতুন করে একটা সমষ্টি আপনি এসেছেন, নতুন অভিজ্ঞতা, নতুন আশা, নতুন প্রত্যাশা নিয়ে সেখানে এসেছে। এই যে একটা বিধানসভায় টানা আপনি বিধায়ক ছিলেন, এবার নতুন করে কাঠিগড়াতে, কিরকম অভিজ্ঞতাটা মনে হচ্ছে দুইটা সমষ্টির? দেখুন, অভিজ্ঞতা বলতে একটা জিনিস আমি বুঝি যে জীবন মানেই কাজ, জীবন মানেই লেগে থাকা, জীবন মানেই কোনো কিছু নিয়ে ভাবনা এবং সেই ভাবনাকে সমাপ্ত করে মানুষের উদ্দেশ্যে, মানুষের জন্য সমর্পিত করা। তাই বিগত 15টা বছর নিরলসভাবে কাজ করে গিয়েছি। একদিনও ঘরে বসে থাকিনি, না আমার ভালো লাগেনি আজকে ঘরে বসে থাকি, আজকে এই জায়গায় যাব না, আজকে আড্ডা মারি, সেই মানসিকতা নিয়ে চলিনি। তার জন্য 15টা বছর বিধায়ক হয়েছি, 15 বছর 3বার বিধায়ক হয়েছি। এবং সেই কাজের স্পৃহা, সেই কাজের উৎসাহ, সেই কাজ এবং বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষ সব জানে, সব বুঝে, সব দেখতে পায়। সেটার প্রভাব কিছুটা কাঠিগড়ায় গিয়ে পৌঁছেছে এবং আমি মনে করি সমস্ত বড়াকে বিধায়ক হিসাবে আমি বিশ্বাস করি। প্রত্যেকটা সমষ্টিতেই সেই মানুষের সঙ্গে ঋদ্ধতা, মানুষের সঙ্গে আন্তরিকতা, মানুষকে ভালোবাসা। তাই আমার ব্যক্তিগত আমার
জীবনের আমি সেটাই আমার জীবনের প্রাপ্তি, যে জীবন মানুষের সঙ্গে যে এই যে ভালোবাসে। এবং আমি আগে বলেছি আপনাদের, এই স্টুডিও বলে গিয়েছি আমি, এই স্টুডিওতে বসে আমি বলে গিয়েছি যে আপনি দেখবেন, আপনারা বারবার আমাকে প্রশ্ন করেন আপনারা যে আপনি ইয়ের থেকে উত্তর করিমগঞ্জ থেকে আপনি কাঠিগড়াতে আসছেন, আপনার কি হবে? আপনারা দেখবেন যে মানুষের ভালোবাসা, মানুষের স্বতঃস্ফূর্ততা আপনারা ইলেকশনে দেখতে পারবেন। আপনারা ইলেকশন দেখেছেন, এবং আমি সেই কথা আমি আন্তরিকতার সঙ্গে বলছি আজকে, যে প্রত্যেকটা জায়গায় মানুষের সঙ্গে যে সুসম্পর্ক আমার আছে। অনেকে, আমি আগে বলেছি, অনেকে আমার সন্তান হিসাবে দেখেন, অনেকে তার ভাই হিসাবে দেখেন, অনেকে অনেক রকম বলতে কেউ পুত্র হিসাবে দেখেন, অর্থাৎ স্নেহের চোখে অনেকেই দেখেন। তাই আমি অন্য কোনো অভিজ্ঞতা বলতে চাই না। আমাদের বরাকের কৃষ্টি সংস্কৃতি একই, প্রত্যেকটা জায়গায় একই ভাবনা, একই চিন্তাধারা, একই ইয়ে। তো সে নিয়ে কোনো ডিফারেন্স আমি দেখতে পাই না। শুধু কাজ করতে হবে, অনেক চ্যালেঞ্জেস আছে, সেগুলো সমাপ্ত করতে হবে। আপনি যখন উত্তর করিমগঞ্জের 15 বছরের বিধায়ক ছিলেন, তখন আপনার নামের পিছনে একটা ট্যাগলাইন ছিল 108, মানে 108-এ ডায়াল করার পরই যেভাবে 108 পৌঁছে যায় মৃত্যুঞ্জয় গাড়িটা, ঠিক সেইভাবে উত্তর করিমগঞ্জে 108 একটা কমলাক্ষদের নাম ছিল। আর এবার যখন কাঠিগড়ায় আপনি বিধায়ক হয়ে এসেছেন, এখন আপনাকে বলা হচ্ছে যোগী আদিত্য, বোল্ড রোজার। দেখুন, সেই কথার আমি কোনো জাস্টিফিকেশন আমি মনে করি না। আমাদের মানে অ্যাকশন মুডটা বেড়ে গেছে। ইউপির মুখ্যমন্ত্রী উনি কাজ করছেন, আমাদের মুখ্যমন্ত্রী কাজ করছেন। অ্যাকশন মুড বলতে আপনাকে আমি একটা কথা বলতে চাই, আপনি কি অবৈধ জিনিস চান নাকি? আপনি অবৈধভাবে বাঁধ সৃষ্টি করবে, সেটাকে আপনি সমর্থন করবেন না? অবৈধভাবে ঘর বানিয়ে দিবে, সেটাকে আপনি সমর্থন করবেন? এই তো আজকে রোজগুলিতে 10টা ঘর বানিয়ে দিয়েছে একদম শিল্প পার্টিতে, সেটাকে আপনি সমর্থন করবেন? তো অবৈধ জিনিস এই দেশের সংস্কৃতি, এই দেশের সভ্যতা, এই ভারতবর্ষ অবৈধ জিনিসকে চায় না। অবৈধ জিনিস হোক, সেটা আমরা ভারতীয় চাইবে না, ভারতীয় আমরা চাই না। তাই অবৈধ জিনিস যে জায়গায় হবে, আজকে যদি বৈধভাবে কেউ যদি এখানের চলছেন আছেন, ভালো ভালো তো মুসলমান মানুষ এখানে আছে, আমার কি আপত্তি আছে? ওদের সঙ্গে তো রাষ্ট্রবাদী মুসলমানদের সঙ্গে আমাদের কোনো আপত্তি নেই। ওনাদের দেশের প্রতি সেই ওনাদের ইয়ে আছে, বন্দে মাতরম বলুন আর জনগণ মন অধি বলুন, জাতীয় সঙ্গীত বলুন, সেই শ্রদ্ধা, সেই দেশের সংস্কৃতি, দেশের সভ্যতার প্রতি ওনার ইয়ে আছে। কিন্তু যারা এই অবৈধভাবে ঘর বানিয়ে বাঁধ দিয়ে এইরকম যারা একটা প্রবলেম ক্রিয়েট করবে এবং দেশটাকে বিনষ্ট করতে চাইবে, আমি মনে করি আপনিও সেটা সমর্থন করবেন না, কেউ সেটা সমর্থন করবে না। আর সত্যি কথা বলতে গেলে ভারতবর্ষ, হিন্দুস্তান এবং এখানের সভ্যতা সংস্কৃতি, ভারতীয় সভ্যতা সংস্কৃতি, সেটা আপনি অস্বীকার করতে পারবেন না। সেকুলারিজমের কথা মানুষ বলে, সেকুলারিজম, আমরাও সেকুলারিজম চাই। সেকুলারিজম হলে প্রকৃত সেকুলারিজম হতে হবে। এখন আমরা ইউনিফর্ম সিভিল কোড আমরা বিরোধ করলাম, ইউনিফর্ম সিভিল কোড বললাম যে হতে হবে, কেউ বলছে হতে হবে না। তো আপনি যদি বলেন যে না আমি সেকুলারিজম চাই, তাহলে তো ইউনিফর্ম সিভিল কোডকে মানতে হবে। সেকুলারিজম চাই, 3 তালাক মানতে হবে। সেকুলারিজম চাই, ওয়াকফ বোর্ড বাতিল করতে হবে। সেকুলারিজম চাই, সবার জন্য সমান অধিকার, সমান দায়িত্ব, সমান কর্তব্য, সেগুলো থাকতে হবে। তো আমি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি বলবো যে আমার ডেভেলপমেন্ট চাই, ঠিক আছে, কিন্তু আমার জন্য মুসলিম পার্সন ল বোর্ড থাকতে হবে, আমার জন্য ইউনিফর্ম সিভিল কোড থাকতে হবে, আমার জন্য 3 তালাক থাকতে হবে, অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বীদের জন্য বিশেষ কিছু আইন থাকতে হবে। তো সেই সেকুলারিজমকে আমরা মানি না। আমার প্রশ্নটা হচ্ছে, উত্তর করিমগঞ্জের মানুষ আপনাকে 15 বছর 108 হিসাবে দেখেছেন, কাঠিগড়ার মানুষ আপনাকে 108 হিসাবে দেখবেন না অ্যাকশন মুড কমলাক্ষদেব বরখাস্ত? যারা ভালো কাজ করবে ওদেরকে স্বীকৃতি দেব, যারা সমাজের গঠনমূলক কাজ করবে ওনাদের সঙ্গে সবসময় আমি ছিলাম, সবসময় আমি থাকবো। কিন্তু যারা 2 নম্বরই, যারা এই ধরনের অবৈধ বেড়া দিয়ে রাখবে, বাঁধ বানাবে, অবৈধ কাজের বিরোধ করবো, ঠিক আছে। কারণ আপনি নির্বাচনে জয়ী হয়ে যেদিন আপনি কাঠিগড়ায় গিয়েছিলেন, তখন আপনি একটা মন্তব্য করেছিলেন,
ভারতীয় জনতা পার্টিকে যারা ভোট দেয়নি সেই সব এলাকার কোনো উন্নয়ন হবে না, এটার মানেটা কি, মিনিংটা আপনি বোঝাতে চেয়েছিলেন? দেখুন, একদম সত্যি কথা বলতে গেলে আমি তো আপনার স্টুডিওর সামনে বসে মিথ্যে কথা বলবো না যে না আমি কথাগুলো বললাম। এখন একটা কথা আপনি বলুন, যারা আমাকে বিধায়ক বানালো, যাদের এখান থেকে আমি 90% ভোট পেলাম, আর যেখানে আমি 20% ভোট পেলাম বা 10% ভোট পেলাম বা 5% ভোট পেলাম, আর যেখানে 90% ভোট পেলাম, আমরা যারা রাজনীতি করি সবার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে, সেই এমএলএ কোন জায়গায় কাজ করবে বলুন তো? একজন বিধায়ক তো সবার জন্য সমান, সব এলাকার জন্য সব এলাকার জন্য সমান। তো আমাকে যারা ভোট দিয়ে বানালো তাদেরও করতে হবে কাজ। তাদের তো করতে হবে মানে কি? আপনি কি বলছেন যে যারা একদম 5% ভোট দিল তাদের জন্য কি একবারই করবেন না কিছু? 5% মধ্যে করবো কেন? তাদের ডেভেলপমেন্টটাই কি 5% থাকবে? তাহলে ওনারা ডেভেলপমেন্ট চান না, তাহলে কেন ডেভেলপমেন্ট করবো আমি? ওনারা তো ডেভেলপমেন্ট চান। আপনি দেখবেন, আপনি মাইন্ডসেটটা দেখুন। আপনাকে বলছি, আপনি ভালো অ্যানালাইসিস করেন, তার জন্য আপনাকে বলছি। সন্তোষ মনদেব কংগ্রেস থেকে মন্ত্রী হয়েছেন, আমরা সন্তোষ মনদেবকে আমরা ভোট দিয়েছি, আমরা বিতিকা দেবকে ভোট দিয়েছি, আমরা সুস্মিতা দেবকে ভোট দিয়েছি। ওনারা কংগ্রেসের ছিলেন, কংগ্রেসের সরকারও হয়েছে। আমরা ডেভেলপমেন্টের জন্য হিন্দুরা কিন্তু অ্যানব্লক ভোট দিয়েছে, সেখানে হিন্দুরা কোনো কার্পণ্য করেনি। তো তখন আপনার পক্ষান্তরে যদি আপনি দেখেন যদি সেই সমষ্টিতে রেশিওটা কে ছিল? 80%, 70% রেশিও ছিল। অর্থাৎ হিন্দুরা যদি চাইতো তাহলে বিজেপির প্রার্থীকে এখানে জয়ী করাতে পারতো। এখানে ইজি ব্যাপার, সিম্পল কথা। আপনি ভারতবর্ষের কোনো জায়গায় আপনি দেখতে পারবেন যে 80% ভোট যেখানে মুসলিম ভোট আছে, সেই 80% থাকা সমষ্টি বিজেপি জিতেছে, আপনি দেখাতে পারবেন? এবার তো 19টা আসনে দেখাই গেল নেই। 19টা আসন ভারতবর্ষের কোনো জায়গায় নেই। যেখানে ওনারা 50%-এর উপরে মুসলিম ভোট যেখানে আছে, ওখানে আপনি দেখবেন ভোট একটা ভোট পড়বে। আর যেখানে 10% মুসলমান ভোট আছে, 90% হিন্দু ভোট আছে, সেই 10% কিন্তু ভোট দিয়ে ওরা বলবে যে না আমরা ইয়ের সঙ্গে আছি। কিন্তু আপনার এই কথাটা একটা জায়গায় মিলছে না। আমরা যদি 2024-এর লোকসভায় নির্বাচন দেখি, করিমগঞ্জ যে লোকসভা আসন সেটাখানে কিন্তু বিজেপি জয়ী হয়েছে এবং সেখানে ভোটারের সংখ্যাটা সংখ্যালঘুদের ভোট বেশি। সেটা কিভাবে হলো? বেশি হলে আপনি ভোটের রেশিও দেখেছেন নাকি? যাই না, হলেও ম্যাক্সিমাম ভোট তো কংগ্রেসকে দিয়েছে। 51%-এর উপরে তো ভোট আছে। আমি বললাম 51%-এর উপরে ভোট আছে, ঠিক আছে। বিক্ষিপ্ত ঘটনা হয়তো বা দুই একটা ইয়ে থাকে। তবে আপনার সামাগুড়ি যদি আপনি দেখেন বাই ইলেকশন, বাস আমি বলছি দুই একটা থাকে, কিন্তু এটা বাই ইলেকশন হয়েছে, বাই ইলেকশনে হয়েছে বা 1-2% এদিক সেদিক থাকে। আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু এজ এ হোল যদি আপনি দেখেন তাহলে আপনি দেখবেন সেই একটা মানসিকতা। এবার দেখা গেছে বরাকবিলিতে, যেমন বা আমার ক্ষেত্রে দেখুন, আমি তো এবার সবাই জানেন আমি জিতবো, সরকার বিজেপি করবে। এখানে সাইজেবল একটা মুসলিম ভোট ছিল। ভোটের আগে যে একটা পরিবেশ ছিল না আমি অনেক মুসলিম ভোট আমি পাবো, ভোটের সময় কিন্তু সেই মুসলিম ভোট আমি পাইনি। মানে আপনার হিসাবে মনে হচ্ছে যে অনেকেই এখন বলছে যে মুসলিমরা বিজেপিকে ভোট দিচ্ছে, কিন্তু আপনার কথা মনে হচ্ছে যে বিজেপিকে মুসলিমরা ভোট দিচ্ছে না, সেটা কি? মানে মুসলিমরা ভোট দিচ্ছে না বলতে, মুসলিম ভোট তো এমনি 7-8%, 9% ভোট তো এমনিতেই মুসলিম ভোট থাকে। যারা রাষ্ট্রবাদী মুসলমান যারা আছেন, যারা ওরা ভোট দিয়ে থাকে। মানে আপনার কথা রাষ্ট্রবাদী মুসলিম যারা, তারা বিজেপির সঙ্গে বিজেপিকে ভোট দিয়েছে। আপনি কাঠিগুড়া যে ভোটটা পেয়েছেন মুসলিম ভোট, তারা কি যে ভোটটা পেয়েছেন সেটা রাষ্ট্রবাদী মুসলিম? রাষ্ট্রবাদী না হলে বিজেপিকে কেন ভোট দেবে? ওনারা সেই জেনে তো ভোট দিয়েছেন। বিজেপিকে ভোট দেওয়া মানে কি? বিজেপিকে ভোট দেওয়ার সঙ্গে সঙ্গে তো সেই জিনিসটা উপলব্ধি করতে হয় যে না, বিজেপিকে ভোট দেওয়া মানে কি এই দেশের সভ্যতা সংস্কৃতিকে ভোট দেওয়া, ভারতীয় কৃষ্টি কালচারকে ভোট দেওয়া। তাই এইগুলো জানার পরও যারা ভোট দেন তারা রাষ্ট্রবাদী মুসলমান না, ওরা কি মুসলমান নাকি? ওরা তো রাষ্ট্রবাদী মুসলমান হবেই। তারপরে আপনার এই যে উন্নয়নের আবার প্রসঙ্গটা আমি ঘুরিয়ে আনছি, যে আপনি বলেছিলেন কিছু এলাকায় যেখানে আপনি ভোট পাননি সেখানে সেই হারে যে পার্সেন্টেজ ভোট পেয়েছেন সেই পার্সেন্টেজ সেখানে উন্নয়ন করবে। যে রাষ্ট্রবাদী মুসলিমরা ভোট দিয়েছে, আপনি হলে কি করতেন? ধরুন আপনি আমার জায়গায়, আপনাকে যারা ভোট দিয়ে জয়ী করেছে তাদের জন্য কাজ করতে হবে। আপনি তো তাদের জন্য কাজ করবেন না, কিন্তু আপনি কি করবেন? কিন্তু এলাকাটা তো আপনার
আমি বলছি যে কাজ করবো না সেটা বলছি না, আমি বলছি যে পার্সেন্টেজে ভোট পেয়েছি না সেই percentage। এই যে রাষ্ট্রবাদী মুসলিমদের জন্য কি সমান, যেভাবে হিন্দুদের জন্য সমান উন্নয়ন বা সমান কাজ, সেটা কি রাষ্ট্রবাদী হবে মুসলিমদের হবে জন্য হবে? হবে হবে না, কেন? সেটা তো আবার আপনারা তখন না, মুসলিম দেখে না, কেটে দিবেন না, ভোট না, হবে। সেই মর্মে, কারণ আমাদেরকে যারা ভোট দিল, যারা আমি ইয়ে হলো, রাষ্ট্রবাদী মুসলিম রাষ্ট্রবাদী মুসলমানদের জন্য আমাদের দরজা খোলা, কি আছে, আমাদের তো কোনো আপত্তি নেই। সেখানে আবার মুসলিম দেখে কাটাকুটি হবে নাই না। নাই 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 নাই, সেখানে কোনো ব্যাপার না। আপনি ভালো করে জেনে রাখুন যে রাষ্ট্রবাদী মুসলমানদের জন্য আমাদের দরজা সবসময় খোলা, আমাদের কোনো আপত্তি নেই। রাষ্ট্রবাদী মুসলমানদেরকে সাহায্য করতে আমাদের এই সরকার বদ্ধপরিকর। আর বিধায়ক হিসাবে আমিও মনে করি যে যারা এই রাষ্ট্রকে, এই দেশকে নিজের মা হিসাবে গণ্য করে, যারা ভারত মাতা কি জয় বলতে দ্বিধা করে না, যারা বন্দে মাতরম গান গাইতে দ্বিধা করে না, যারা জনগণ মন অধি গান গাইতে কোনো দ্বিধা করে না, সেই মানুষদেরকে আমি শ্রদ্ধা করব, না যারা ভারতবর্ষ থেকে পাকিস্তানের কথা চিন্তা করে ওদেরকে আমরা শ্রদ্ধা করব? আপনি বলুন, কাকে শ্রদ্ধা করব? যেখানে আমার দেশকে যে নিজের মা হিসাবে গণ্য করে, যে আমার দেশকে আপন করে নিয়েছে, যে আমাদের সংস্কৃতি সভ্যতাকে নিজের সভ্যতা সংস্কৃতি মনে করে, না এখানে বসে যারা ফিলিস্তিনের কথা চিন্তা করে, যারা গাজার কথা চিন্তা করে, আরে ভাই কি অবস্থা! ভারতবর্ষের কিছু হলে ভারতবর্ষ নিয়ে ওনারা চিন্তা করেন না, হাওয়া, ভারতবর্ষের জল, ভারতবর্ষের খেয়ে চিন্তা করছে, গাজার চিন্তা করছে। তো সেই মর্মে আমি মনে করি যারা আমাদের দেশকে নিজের দেশে মনে করে, ওদের প্রতি শ্রদ্ধাশীল থাকতেই হবে। কিন্তু এই দেশে থাকে যাতে কেউ পাকিস্তানের কথা চিন্তা না করে, এই দেশে থেকে যাতে কেউ আইএসআই এর কথা চিন্তা না করে, এই দেশে থেকে কেউ যাতে গাজার চিন্তা না করে, যাতে এই দেশে থেকে যাতে ফিলিস্তিনের কথা কেউ চিন্তা না করে। তাই মনে করি পার্লামেন্টে কেউ ফিলিস্তিন জিন্দাবাদ বলেন, কেউ পাকিস্তানের ফ্ল্যাগ নিয়ে করেন, কেউ হয়তো বা ইন্ডিয়া পাকিস্তানের খেলার পর, পাকিস্তান জেতার পর আমরা এগুলোর বিরুদ্ধে। আমার ব্যক্তিগত কেউর সঙ্গে আমার লাগালাগি নেই। কি মুসলমান মানুষের সঙ্গে কি আমার সম্পর্ক নেই? সম্পর্ক আছে, ভালো সম্পর্ক। কংগ্রেস করেছে, আমার সম্পর্ক ছিল, কিন্তু সম্পর্ক ছিল বলে এই জিনিসগুলোকে আমরা প্রমোট করতে পারি না, এইগুলোকে প্রশ্রয় দেওয়া উচিত, এই জিনিসগুলোকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। তাই আমি মনে করি যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষে বর্তমান কেন্দ্রের সরকার চলছে, বিজেপি সরকার চলছে, আসামে বিজেপি সরকার চলছে। এই সময় যারা এই ধরনের ঘটনা যারা করে, তাদের বিরুদ্ধে কঠোর হতে হবে, এবং সেই মর্মে সরকার কাজ করছে। আমরা কথা শুনলাম কমলাক্ষ দেবপ্রকাশের সঙ্গে। এবারে একটা সামান্য বিরতি নিচ্ছি, ফিরে আসছি বিরতির পর। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম বিরতির পর। আমরা দেখেছি আপনি বিধায়ক হওয়ার পর কিছু কাজ করছেন। যেমন কিছুদিন আগে প্রচণ্ড বৃষ্টি দিয়েছিল, জমা জলের জন্য একটা বাঁধ, কে বা কারা বাঁধটা দিয়ে জলকে আটকে রেখে দিয়েছিল। আপনি নিজে সেখানে নেমে কোদাল দিয়ে সেটা কেটেছেন। দেখা যাচ্ছে অবৈধ দখলদারি যারা হাতে দা নিয়ে সেই সীমানাটা কেটে দিচ্ছেন। আপনাকে আমরা দেখছি কৃষকের ভূমিকায়, আপনি ক্ষেতের জমিনে নেমে কৃষকরা যেভাবে কাজ করে সেইভাবে আপনি এটা কাজ করছেন। আপনাকে দেখা যাচ্ছে আজকেই বোধহয় সম্ভবত বদরপুরে একটা জমি দখল নিয়ে সেখানে আপনি সরাসরি মাঠে প্রশ্নটা হচ্ছে, সেটা কি কমলাক্ষ দেবপ্রকাশের জনপ্রিয়তা বা কোনো পলিটিক্যাল স্টান্ট নেই, না এটা কাজের কাজ? দেখুন, জনপ্রিয়তা বলতে গেলে বা স্টান্ট, পলিটিক্যাল স্টান্ট। আমি ব্যক্তিগতভাবে বলে করি যে কাজ করলে আপনি জনপ্রিয়তা আপনার আসবে না, আমি বলছি পলিটিক্যাল স্টান্ট। আপনি যে কথা বলেছেন, যদি জনপ্রিয়তার জন্য বা আপনি স্টান্টের কোনো কথা আসে না, যে আপনি যে কাজ করবেন মানুষ সেটার মূল্যায়ন করবে। যে সেই কাজটা কমলাক্ষ দেবপ্রকাশ যে করলো, সেই কাজটা জনহিতে কাজ, তারা নিজের স্টান্টের জন্য, নিজের জনপ্রিয়তার জন্য যে সেই কাজ করলো। আমি কিছু একটা দেখিয়ে দিলাম, আমি কোনো একটা কাজ করলাম। আপনি একজন বিধায়ক, আপনার কথায় প্রশাসন চলবে,
আপনি এই বাঁধ কাটতে যাচ্ছেন, এক্সকেভেটর নিয়ে চলে যাচ্ছেন, দা নিয়ে সীমানা কাটছেন, এটা তো যারা প্রশাসনে আছে তাদেরকে নির্দেশ দেওয়া উচিত যে আপনারা এগুলো ঠিক করুন। দেখুন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে আপনাকে কেন যেতে হচ্ছে সরাসরি? একজন বিধায়ক হিসাবে আমি মনে করি ফিল্ড লেভেলে কাজ করা উচিত। আমি সংসদীয় একটা পোস্টে আছি, আমি সাংবিধানিক পোস্টে আমি একটা আছি। তো দেশ যেহেতু আমি মনে করি যে এই যে বাঁধ, সেই বাঁধ আজকের বাঁধ ছিল না, অনেক পুরনো বাঁধ ছিল। এই যে আপনার রোজবেলির সম্পত্তি আজকে সম্পত্তি নয়, 8 বছর আগের থেকে সেখানে দোকান দিয়ে কাজ চলছে, বাঁধ লাগানো হচ্ছে। তো আমি মনে করি আজকের দিনে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাদের মুখ্যমন্ত্রী, এবং এই সময়কালে আমি মনে করি যে এই ধরনের কাজের সঙ্গে যারা লিপ্ত, সেই কাজের যদি আপনি প্রোটেস্ট না করেন, তাহলে তার মানেটা কি যে আপনি ভুল পথে চলছেন। আপনি আইনি প্রশাসনিকভাবে তো প্রোটেস্ট করেন, আপনি একজন বিধায়ক, আপনি ইনস্ট্রাকশন দেবেন এটাকে বন্ধ করতে হবে। আমি বিধায়ক, আমি রাজা নয়। না, সেটা ঠিকই আছে, বিধায়ক মানে জনপ্রতিনিধি, জনতার সেবক। জনপ্রতিনিধি হিসাবে আমি যাব, দেখবো, কেন দেখবো না? এখানে বাঁধ বেঁধে রাখবে, আর এই জিনিসটায় যদি আমি যাই, মানুষ যায়, সঙ্গে যায়, যদি গিয়ে যদি মানুষের উপকার হয়, এতে আপনাকেই কেন হাতে দা নিতে হচ্ছে, হাতে কুড়াল নিতে হচ্ছে, এক্সকেভেটর চালাতে? আমার দরকার হয় আমি দা নেব, যা নেব, কিন্তু কথা হচ্ছে কি সেই দা নেওয়াতে মানুষের উপকার হচ্ছে কি হচ্ছে না, এটা হলো বড় কথা। আমার দা নেওয়ায় আমার কিছু অ্যাক্টিভিটিস করায়, সেই অ্যাক্টিভিটিসে যদি মানুষের উপকার হয় যদি, তাহলে তো সেই অ্যাক্টিভিটিসটা করা খুবই দরকার। কারণ আমাদের কল্যাণকামী রাষ্ট্র দিয়ে আমি আছি। কল্যাণকামী রাষ্ট্রে আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে মানুষের কল্যাণের জন্য কাজ করা। আমার কোনো কাজ করায় যদি মানুষের কল্যাণ হয়, তাহলে তো সেই কাজটা করা খুবই দরকার। আপনি বলছেন যে আমি ট্র্যাক্টর চালাচ্ছি বা আরও অন্যান্য অ্যাক্টিভিটিস ছিল। আজকে কৃষকরা, সেই কৃষকদের সঙ্গে আপনি যখন একদম বন্ধে জমিনে গিয়ে লাল চা খাবেন, ওখানে যখন মুড়ি খাবেন, ওদের সঙ্গে ট্র্যাক্টর চালাবেন, তো সেই মানুষগুলোর কত আনন্দ, কত ফুর্তি, যে ওনাদের বিধায়ক ওনাদের সঙ্গে একসঙ্গে বসে কাদার মধ্যে ঘুরছে, ইয়ে করছে, ওনাদের যে আনন্দ, ওনাদের যে উৎসাহ, সেটা আপনি মানে ভাষায় প্রকাশ করা যায় না। তাই মনে করি এইরকম অ্যাক্টিভিটিস আমি মনে করি সবসময় আমাদের কোনো সময় আমরা হয়তো মাছ মারবো গিয়ে, সেটা প্রত্যেক বিধায়কের থাকা উচিত নিশ্চয়ই। আমি মনে করি সবাই তো করছেন, বিক্ষিপ্তভাবে সবাই করছেন, এভাবে দেখা যাচ্ছে। ব্যক্তিগতভাবে করে যাচ্ছেন, সবাই করে যাচ্ছেন, কেউ কম করছেন, কেউ বেশি করছেন, হয়তোবা কেউ করার স্টাইল একরকম আছে। অনেক বিধায়ক আছেন আপনাদের দলের যার কালো জুতার মধ্যে একদম একটা স্পটও লাগে না। অনেকে অনেকভাবে, তো সবার তো আর এক ইয়ে থাকে না। আমার হয়তোবা স্টাইল অফ অ্যাকশন একটা, অন্য কেউ স্টাইল অফ অ্যাকশন অন্যটা, হয়তোবা অন্যরা আমার থেকে যদি বলছেন যে ইনস্ট্রাকশন দিয়ে কাজ করিয়ে থাকেন, হয়তোবা একটু বড় মাপের কাজ করে থাকেন, আমি গ্রাউন্ড লেভেলে করি, আমি ছোট মানুষ। তো ছোট মানুষ, আমি চাই যে ছোট মানুষ সাধারণ মানুষের সঙ্গে মিলে অন্তত মানুষের দুঃখ, মানুষের বেদনা, মানুষের আশা ভরসা, মানুষের পাশে থাকা। 5 বছরের জন্য বিধায়ক বানিয়েছে মানুষ আমাকে তো আর রাষ্ট্রপতি বানায়নি, আমাকে তো আর রাজা বানায়নি, আমাকে বিধায়ক বানিয়েছে। বিধায়ক যদি বানিয়েছে, মানুষের পাশে, মানুষের সমস্যায়, মানুষের বিপদে, মানুষ ডাকলেই মানুষের সঙ্গে থাকা, আমি মনে করি আমার রেসপন্সিবিলিটি। সেই মানসিকতা সবসময় আছে ছাত্রজীবন থেকে, আজও আছে, দেখেছি, ছাত্রজীবন থেকেই দেখেছি, সামনের দিনও থাকবে, সেটাই মনে করি। এখন বিষয়টা হচ্ছে একটা ব্যাপার খুব চর্চিত রাজনীতির মঞ্চে, যে কমলাক্ষ দেপুরকায়স্থ বনাম কৃষ্ণেন্দু পালের একটা সংঘাত। কারণ আমরা যদি দেখি, আপনার একদম ছাত্র জীবনের যখন আপনি রাজনীতি করেছেন, তখন কৃষ্ণেন্দু পালও রাজনীতি করেছেন, আপনি একটি মেরুতে ছিলেন, উনি আরেকটি মেরুতে ছিলেন। সেই সময় আপনি ছিলেন গৌতমপন্থী, উনি সে সময় কখনো সিদ্দেক বা সন্তোষমন দেব, এরকম একটা লবিইজমে আপনাদের কোনোদিনই একই মঞ্চে ছিলেন না, পৃথক মঞ্চে আমরা দেখেছি। এবং এখন যে চর্চাটা চলছে যে কমলাক্ষ দেপুরকায়স্থ এবং কৃষ্ণেন্দু পালের মধ্যে একটা মানে আভ্যন্তরীণ একটা সংঘাত রয়েছে, এটা কি সত্যি? দেখুন, পাথরে আর ইটের মধ্যে সংঘাত হতে পারে না। কৃষ্ণেন্দু পাল 2 বারের মন্ত্রী,
সেকেন্ড টাইম মধ্যে কত বড় এমএলএ হিসাবে আপনি সিনিয়র সিনিয়র হলে উনি তো মন্ত্রী, তো আপনি 2011 সালে এমএলএ হয়েছে, আমি তো এমএলএ, তিনি 2016 তে। আমি তো এমএলএ। এমএলএ এর একটা জুরিডিকশন থাকে, এমএলএ এর একটা সীমাবদ্ধ থাকে সমষ্টির মধ্যে। উনি তো এখন মন্ত্রী, দুইবারের মন্ত্রী হয়েছে, ওনার পরিধিটা অনেক বড়। তাই কৃষ্ণেন্দু পাল তো অনেক এগিয়ে আছেন এখন রাজনৈতিকভাবে। মন্ত্রী দুইবার হওয়া মানে কি সমস্ত আসামে ওনার প্রভাব বিচরণ প্রভাব, সেই প্রভাবটা উনি বিস্তার করবেন, সেটাই কামনা করছে। আমরা ছোট মানুষ ধানকে এগুলি নিয়ে থাকি আমরা। সকালে ওদের সঙ্গে মিলিয়ে চা খাওয়া, করা, মুড়ি খাওয়া, সেইগুলি চলছে আমাদের। তো আমরা আমাদের সমষ্টির মধ্যে যাতে সমষ্টির মানুষের উন্নয়ন কল্পে কাজ করতে পারি, উনি যাতে সমস্ত রাজ্যে কাজ করতে পারেন। এবং সেই তিনি এবারে কাছাড়ের অভিভাবক মন্ত্রী, আর আপনি কাছাড়ের একটা বিধানসভা সমষ্টির বিধায়ক। উনি শুধু কাছাড়ের অভিভাবক মন্ত্রী না, উনি আসামের মন্ত্রী না, যেটা অভিভাবক মন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী কিছু মন্ত্রীদের কয়েকটা জেলার দায়িত্ব দিয়ে দেন, সেভাবে কাছাড় জেলায় উনি এবার অভিভাবক মন্ত্রিত্বের দায়িত্বে রয়েছেন। আপনি কাঠিগোড়ার বিধায়ক। এই যদি আমি বলছি না যে সংঘাত আপনাদের মধ্যে আছে, বা যেটা শোনা কথা রাজনৈতিক চর্চার মধ্যে আসে, এই সংঘাতে উনি অভিভাবক মন্ত্রী, আপনি বিধায়ক, তাতে কি ডেভেলপমেন্টে কোনো ইয়ে হবে? ডেভেলপমেন্টে কেন হবে? উনিও বিজেপির মন্ত্রী, আমি বিজেপির এমএলএ। না, এটা সেটাই ইয়ে। তাই ডেভেলপমেন্টে কিছু, কারণ মুখ্যমন্ত্রী মহোদয় প্রত্যেকটা সমষ্টিতে কাজ করার জন্য শাসক দলের বিধায়কদেরকে সেই প্রিভিলেজ দেওয়া হয়। আপনি তো মুখ্যমন্ত্রীর খুব ঘনিষ্ঠ। আমি ঘনিষ্ঠ কি ঘনিষ্ঠ না সেটা আমি আপনি বলবেন না, লোক বলতে চাই না, সেটা মানুষ ইয়ে করবে, সেটা আমি না। মুখ্যমন্ত্রী ভালো পান বলেই তো উত্তর কর্মসূচি থেকে এনে কাঠিগড়ায় বিদায় করেন। কথা বলবো না, আমি বলবো যে মুখ্যমন্ত্রীর আশীর্বাদের দরকার, ওনার আশীর্বাদের দরকার। তাই আমরা কাজ করতে গিয়ে ওনার আশীর্বাদ যদি আমরা পাই, কারণ কাঠিগড়া সমষ্টিটা অনেক রিমোট সমষ্টি, অনেক পিছপড়া সমষ্টি। স্বাধীনতার পর এই অঞ্চলের প্রত্যেকজন বিধায়কের প্রতি আমার শ্রদ্ধা আছে, ওনারা বিধায়ক হিসাবে ছিলেন, কিন্তু সেই সময় থাকাকালীন অবস্থায় একটা ভালো অডিটোরিয়াম নেই, একটা ভালো খেলার ফিল্ড নাই, একটা কোনো ভালো জিনিস একটা নেই। তো সেই মর্মে আমি মনে করি যে এই 5 বছর অনেক চ্যালেঞ্জ, মাননীয় মুখ্যমন্ত্রী অনেকগুলো কথা বলে গিয়েছেন, অনেকগুলো বিশেষ করে কমিটমেন্ট দিয়ে গিয়েছেন, সেগুলো ইমপ্লিমেন্ট করা, এবং সামনের দিন যাতে কাঠিগড়া সমষ্টি যাতে একটা ভালো পরিবর্তন হয়। কারণ আপনি দেখেছেন যে কাঠিগড়া থেকে আপনার ওখানে এসে সেই ইন্টারভিউতে আমি বসতে গিয়ে প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে, সবচেয়ে রিমোটেস্ট প্লেস না। কিন্তু কথাটা হচ্ছে যে আপনি আজকের দিনে যে বিধানসভা কেন্দ্রের বিধায়ক, আপনার কাছে আজকের দিনে এই মুহূর্তে আপনার কাছে সবচেয়ে বড় যে প্রত্যাহ্বানটা হচ্ছে যোগাযোগ, যেটা আমরা যদি মালিডুর থেকে বদরপুর ঘাট পর্যন্ত দেখি, যে রাস্তাটা আপনি নিশ্চয়ই আপনাকে দেখেছি, সেই রাস্তায় আপনি নেমেছেন। এই রাস্তাটার একটা ভালো রাস্তায় ফিরিয়ে আনার জন্য কি কোনো পরিকল্পনা বা কি হচ্ছে? সেটা আপনি জানেন, কি পরিস্থিতিতে আছে সেটা আপনি জানেন, আমরাও জানি। আপনি NHIDCL এর কথাও বলেছেন, আপনি জানেন, আমরাও জানি জিনিসটা, যে ইতিমধ্যে টাকা স্যাংশন হয়েছে, ইতিমধ্যে কাজ হবে, সে PQC দিয়ে কাজ হবে, ঢালাই করে কাজ হওয়ার জন্য কালকে মিটিং আছে আমাদের ইয়েতে মিটিং। আমি নাগরিক সভা কল করেছি, সব আধিকারিকরা থাকবেন এখানে, সেখানে মিটিং কল করে আমরা একটা সিদ্ধান্ত, সেই অঞ্চলের মানুষ আমরা একটা সিদ্ধান্ত নেব যে কীভাবে কাজ হবে। তো কাজ তো হবেই, কিন্তু কাজ হওয়ার আগে একটা পরিবেশ একটা থাকে। তার জন্য আমি মনে করি যে হেভি ওয়েট গাড়ি যেগুলো আছে, সেটা একটা ব্যাপার, নিয়ন্ত্রণে একটা আনতে হবে। কারণ গাড়ি যেগুলো আছে, এই কাজ চলাকালীন অবস্থায় এই গাড়িগুলো বন্ধ রাখতে হবে, কারণ গাড়িগুলো যদি বন্ধ রাখা না হয়, যদি তাহলে কাজ হবে না। কিন্তু আমরা পুজোর কিছু ব্যাপার তো সত্যি কথা, সেই বলার বা বলে যদি মানুষকে যদি ঠিকভাবে আমি যদি প্রতিনিধিত্ব করি, তাহলে ঠিক কথাগুলো বলতে হবে। তো আমি মনে করি যে 2-1 দিনের মধ্যে কাজ শুরু হবে, কিন্তু কাজ শুরু হলেও এই বৃষ্টির মধ্যে কিন্তু ফুল প্লেজের কাজ হবে না। বৃষ্টি তো ডেইলি বৃষ্টি চলছে। মানুষ কোনো সময় রিল বানায়, মানুষ কোনো সময় ডান্স করে সেখানে গিয়ে। না, এখানে একটা বিষয় রয়ে গেছে, যে আপনি তখন বিধায়ক ছিলেন না, তখন যে ছিলেন খলিল উদ্দিন মজুমদার, ওই সময় সেখানে 16 কোটি টাকা একটা স্যাংশন হয়েছিল, তার মধ্যে মাত্র
2 থেকে 3 কোটি টাকার কাজ হয়েছিল, যার জন্য রাস্তায়, এটা একটা আরটিআই রিপোর্ট বোধহয় ইতিমধ্যে ফাঁস হয়েছে। এই বিষয়টাকে কি আপনি তদন্তের কোনো আওতায় নিয়ে আসছেন? আমি বিধানসভায় আমি কোয়েশ্চেন করেছি এবার এই আচ্ছা। ব্যাপারটা নিয়ে। হুম হুম। বিধানসভায় কোয়েশ্চেন করেছি, বিধানসভায় ডিসকাশন আমি দিয়েছি, আমি ডিসকাশনও করবো সেটা নিয়ে। হুম। তো আপনি যার জন্য তো আজকে এই রাস্তার অবস্থা। আপনি ভালো করে জানেন যে আমি নিশ্চয়ই কোনো সময় আমি চুপ হয়ে বসে থাকিনি। যদি কিছু বলার থাকে সেই সময় আমি কথা বলি। আপনাকে প্রথম বলেছি, যদি যে সময়ে কথা বলার সময় সেই সময় যদি আপনি কথা না বলেন যদি, তাহলে তো কোনো কাজ হবে না। তাহলে বুঝবেন যে আপনি এক নম্বর হলো দুর্বল মানুষ, 2 নম্বর হচ্ছে গিয়ে আপনি সমাজের অপকার করছেন, আপনি উপকার না। উপকার মোটেই করছেন না। তাই আমি মনে করি এই কথাগুলো আমি বিধানসভায় বলবো, এনকোয়ারি হোক। আর এইবারের কাজ হবে আসলে কি নিচের কাজ যেগুলো এর হয়, আগে যেভাবে 14 কোটি 16 কোটির মধ্যে 2 কোটি কাজ হলো, 14 কোটির কোনো খবর নেই আইটিআই, এবারও তো অনেক টাকা এসেছে। সে আগের বারের ব্যাপারটা আপনাকে বলি আমি, যে কাজ যখন শুরু হলো তখন কারোর সঙ্গে জিজ্ঞেস করা হয়নি কালাইনে ড্রেন হবে, 1 মিটার ড্রেনের কাজ হয়নি। তো আগের বার কোনো ধরনের কারোর সঙ্গে ডিসকাস করা হয়নি, হঠাৎ করে কাজ শুরু হলো, কাজ সমাপ্ত হয়ে গেল। না, কাজ হওয়ার আগে যে একটা মিটিংয়ের দরকার, মানুষের জানার দরকার, এবার আমরা ঘন ঘন মিটিং করছি, কালকেও মিটিং আছে, বিভাগীয় কর্তৃপক্ষরা যাবে। এবার প্ল্যান এস্টিমেট কি কাজ হবে কি কাজ হবে না সব আমাদের জানতে হবে, একটা রোড ম্যাপ হয়ে যাবে। জানতে হবে আমাদের। তারপর যদি জনসাধারণ যদি সেটা নিয়ে কথা না বলে যদি, তাহলে জনসাধারণের যেরকম লফুলস থাকবে আমারও লফুলস থাকবে। বিধায়ক হিসেবে শুধু যে আমি কথা বলবো সেটাই শেষ কথা না। আপনি বিধায়ক হয়েছেন, আপনিই কথা বলতে হবে না, এই জনগণের কথা জনগণও কথা বলতে হবে, মানুষও কথা বলতে হবে। সেই সময় যদি মানুষ কথা না বলে যদি, তাহলে তো হবে না। তাই রাস্তার কাজ হবে, ভালো রাস্তার কাজ হবে। এবং ইদানিংকালে আপনাদেরকে আরও একটা কথা বলছি, ইদানিংকালে কথাবার্তা চলছে মালিডোর টু বদরপুর, সেখানে পিকিউসি করে দুই সাইডে লাইট দিয়ে সুন্দর করে রোড বানানোর জন্য কালাইনে সেখানে ড্রেনের কাজ হবে। আর যে জায়গায় আপনার পটলস হয়েছে সেখানে এসডিবিসি বা ইয়ে করা হবে। তো এস্টিমেট যা আছে আমি মনে করি যে ইয়ের জন্য একটা ন্যাশনাল হাইওয়ের জন্য সেটা একটা বড় এস্টিমেট না, কিন্তু এই কাজে যদি শক্ত কাজ হয়, যদি কালাইনের মার্কেটের সমস্যার সমাধান হবে, দিগরখালির সমস্যার সমাধান হবে, মানুষের যাতায়াত কাঠিগড়ার সমস্যার সমাধান হবে, ব্রিজের সামনে যেগুলো আন্ডারলিশন আছে সেইগুলো সমস্যার সমাধান হবে, অন্তত আমরা সমস্যাটা সমাধান করতে পারবো। সামনের দিনে আরো বড়, নিশ্চয়ই আমি বিধায়ক হিসেবে আছি, বিধানসভায় সেই কথাগুলো বলবো সামনের দিন, যাতে বড় মাপের একটা এস্টিমেট হয়। সেই ঘটনারও আপনি তদন্তের নিশ্চয়ই আমি বিধানসভায় আমি কোয়েশ্চেন করেছি, ইতিমধ্যে কোয়েশ্চেন করেছি, এটা আলোচনায় রেখেছি, আমি সেই কথাগুলো আমি তুলে ধরবো। আমাকে আরো একটি বাণিজ্যিক বিরতি নিতে হচ্ছে, ফিরে আসছি বিরতির পর। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ, আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙিয়েখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ফিরে এলাম বিরতির পর। আচ্ছা, এবার আরেকটা বিষয়, আপনাকে দেখছি বিধায়ক হওয়ার পর থেকে আরেকটা বিষয় নিয়ে আপনি খুব জোরদারভাবে মাঠে নেমেছেন। বদরপুরের নাম পরিবর্তন, সিদ্ধেশ্বর নগর। কেন নাম পরিবর্তনে? দেখুন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে সিদ্ধেশ্বর ধাম কপিল মুনি যেখানে ধ্যান করেছিলেন, যেখানে তপস্যা করেছিলেন, সেই তপস্যার জায়গাকে, সেই তপভূমিকে যদি আমরা সিদ্ধেশ্বর করি তাহলে আপত্তির কি আছে? বদরপুর নামটা থাকলেই কি আপত্তি, আর করলে কি আপত্তি? এটা তো যুগ যুগ ধরে সেই বদরপুরের পরিচয়। বদরপুরের সঙ্গে আপনারা করিমগঞ্জের নাম পরিবর্তন করেছেন কারণ সেখানে মুসলিমের নাম সংযুক্ত ছিল। বদরপুরে কি রয়েছে? কপিল মুনি আজকের নয়, কপিল মুনি হাজার বছর আগে। হঠাৎ করে সেটাই 1000 বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রী কাঠিগড়ার সঙ্গে বদরপুর ঢুকেছে, কাঠিগড়া কনস্টিটিউয়েন্সি হয়েছে। সেই ইস্যুগুলো হয়তো তোলার মতো হয়তো বা কোনো বিধায়ক হননি। গত 5 বছর তো
বলবেন না, উনি কেন বলবেন যে কপিল মুনির সেই ধ্যানের স্থলীর নামে বদরপুর করা, উনি বলবেন না? উনি উনার ভোটে জয়ী হয়েছেন, উনি কেন 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 বলবেন? সেটা একটা ধর্মীয় খেলা হচ্ছে না যে এই কেন নাম ধর্মীয় পরিবর্তনের খেলা? নামে? কেন হলো বদরুল তো শাহজালালের কি উনি শিষ্য? এটা তো ধর্মীয় ব্যাপার, সেটা তো ধর্মীয় ব্যাপার। শাহজালালের শিষ্যের নামে কেন কেন হবে? তো ধর্মীয় ব্যাপার যদি বলুন, ধর্মের সঙ্গে আধ্যাত্মিকতা থাকতে হবে, ধর্মের সঙ্গে ত্যাগ থাকতে হবে, ধর্মের সঙ্গে তপস্যা থাকতে হবে, ধর্মের সঙ্গে ডেডিকেশন থাকতে হবে। এই সিদ্ধেশ্বর নামের সঙ্গে আমাদের তপস্যা, আমাদের ত্যাগ, আমাদের আত্মত্যাগ সবগুলো জড়িত হয়েছে, আমাদের ইমোশন সব জড়িত হয়ে আছে। তাই এই ভারতবর্ষে যদি সিদ্ধেশ্বর ধাম নাম করা হয়, সেটা তো ভারতীয় সভ্যতা সংস্কৃতির একটা আধার। সেই জায়গায় কেউ উপোস করার কি আছে? সেখানে তো উপোস করার কিছু নেই। কিন্তু আবার লোক বলছে যে কমলাক্ষ দে বদরপুরের নাম পরিবর্তন করে সিদ্ধেশ্বর ধাম করার জন্য একদম জোরভাবে তিনি মাঠে নেমেছেন, কিন্তু হয়ারের ভাষা শহীদ স্টেশনের নামটা পরিবর্তনের জন্য এখন কেন আমি তো কমলাক্ষ দে পুরকাস্ত সাইলেন্ট বলেছি, এবারও বলবো। কদিন আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে, এবারও বিধানসভায় আমি বলবো। কেন বলবো না? কেন সাইলেন্ট? কারণ আমিনুল হক লস্কর যখন নাম পরিবর্তন নিয়ে কথা তুলেছিলেন, আমি যে কথাটা বলেছি আপনি হয়তো বা দেখেননি। আমি ভাষা শহীদ স্টেশন নিয়ে কথা বলিনি, আমি অন্য একটা কথা বলেছি। কমলাক্ষ দেববর্মা তো ভাষা শহীদ স্টেশনের বিরোধিতা করবে না। না, বিরোধিতার কথা বলা হচ্ছে না, কারণ কমলাক্ষ দে ভাষা শহীদদের বিরুদ্ধে যাবেন না, সেটা সবার একটা দৃঢ় বিশ্বাস আপনার উপর রয়েছে। কিন্তু বিষয়টা তাই বলছি ওনারা যদি বেশি প্রেম দেখান, তাহলে আমাদের তো জানা আছে, সবগুলো জানা আছে। ভাষা শহীদ স্টেশন এখানে হচ্ছে, যখন ভাষা শহীদ আন্দোলন হয়েছিল তখন ওনাদের ভূমিকা কী ছিল সেটা আমরা জানি। কারা কারা বিরোধিতা করেছে, কাদের নেতৃত্বে কি হয়েছিল, সেই কথাগুলো যদি বলি তাহলে একদম সব ছারকার হয়ে যাবে। আজকে ভাষাকবি বেশি হবেন না, সেই সময় আপনারা কোথায় ছিলেন সেই জায়গাটাকে চিন্তা করতে হবে। না, এই বদরপুরের নাম কি পরিবর্তন হবে নি আদৌ? না, এটা ইতিমধ্যে চলছে, চলছে। আমাদের মুখ্যমন্ত্রীর কাছ থেকে কি চিঠি ইঙ্গিত কি পেলেন? চিঠি অলরেডি লিখিত চিঠি এসছে, ডিসি মহোদয় চিঠি দিয়েছেন, লিখিত চিঠি দিয়েছেন যে এক্সারসাইজ করার জন্য। ইতিমধ্যে আমাদের কাজ চলছে। তো আমার লাগে কম দিনের ভিতরে আমরা করতে সক্ষম হব, যদি সেটা ঠিক থাকে, যদি সবগুলো ঠিক থাকে, যদি সব জিনিসগুলো ইয়ে থাকে যদি, তাহলে নিশ্চয়ই কম দিনের ভিতরে আমরা ইয়ে করতে পারবো। আমার শেষ প্রশ্ন, একটা সময় বরাকের বাঙালির কণ্ঠ হিসেবে আমরা দুজনকে দেখেছিলাম, কমলাক্ষ দে পুরকায়স্থ আর সুস্মিতা দেব। আপনি বেশ কিছুদিন আগেই বিজেপি হয়ে গেছে, আপনি কংগ্রেসে যখন ছিলেন, আর সম্প্রতিকালে সুস্মিতা দেবও গেরুয়া পোশাক পরতে যাচ্ছেন। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে রাজ্যসভার সদস্য পদ ত্যাগ করে মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা হয়ে গেছে, খুব শীঘ্রই তিনি বিজেপিতে প্রবেশ করবেন। এই জায়গাটাকে সুস্মিতার বিজেপি আসার ব্যাপারটা কিরকম দেখছে? দেখুন, হিন্দু বাঙালি বলতে, এবং হিন্দু বাঙালি আজকের দিনে অন্য কোনো দল করতে পারবে না। বিজেপির সঙ্গে থাকা এই জন্য দরকার যে ইদানিংকালে বিজেপি যেগুলো সিদ্ধান্ত নিয়েছে, ডিপুটারে নোটিশ আসছে না, আধার কার্ডের সমস্যার সমাধান হয়েছে, এছাড়া যতগুলো সিদ্ধান্ত নিয়েছে, আমি মনে করি এর আগে কোনো গভর্নমেন্ট এই ধরনের সিদ্ধান্ত নেয়নি। বিজেপি যেগুলো সিদ্ধান্ত নিয়েছে, এবং মুখ্যমন্ত্রী যেভাবে ওপেনলি কথাবার্তাগুলো বলছেন, তাই আমি মনে করি যে আজকের দিনে আমি বিজেপির বিধায়ক, আমি যখন কংগ্রেসের বিধায়ক ছিলাম, যখন কংগ্রেস সরকার ছিল, তখন কংগ্রেসের মানসিকতাটা কী ছিল, তখন কংগ্রেসের মানসিকতাটা কী ছিল, সেটারও মূল্যায়ন করতে হবে। শুধু আজকের দিনে মূল্যায়ন করলে হবে না। তাই আগের বাঙালির প্রতি, বিশেষ করে হিন্দু বাঙালির প্রতি আমি যদি বলি, তাহলে হিন্দু বাঙালির প্রতি কংগ্রেসের মানসিকতাটা কী ছিল, সেই সময় মানসিকতাটা কী ছিল। অতএব আপনি যদি বলতে চান, এনআরসি কংগ্রেস শুরু করলো, এনআরসি পারতো, কংগ্রেস সমাপ্ত করতে পারতো, করেনি।
হ্যাঁ, বিশেষ একটা ভোট ব্যাংকের জন্য কংগ্রেস সেই এনআরসিকে সময় যেত, এই মানুষগুলোকে বিপদে বিপদে ফেললো, এখানে ইয়ে করলো। তাই আমরা বলেছি যে আবার 20% সেটাকে ইয়ে করতে না, হয়। প্রশ্নটা হচ্ছে যে সুস্মিতা দেবের আশাটা বিজেপি গামী। ভালো পদক্ষেপ, আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সামনের দিন আমাদের চাওয়া পাওয়া আছে, আমাদের বাকি যেগুলো সমস্যা যেগুলো আছে সেই অনেকে সমস্যা। বলছে যে কমলাক্ষ এবং সুস্মিতাকে এনে বরাকের বাঙালি কণ্ঠকে রুদ্ধ করতে চাইছে বিজেপি, সেটা কিছু? বাঙালি কণ্ঠ রুদ্ধ বলতে কি বুঝাচ্ছেন, বুঝাতে যাচ্ছেন? বাঙালি কণ্ঠ রুদ্ধ মানে কি? এখানে তো বাঙালি কণ্ঠ মানে কি? বাঙালি চাওয়া পাওয়া, বাঙালিদের চাওয়া পাওয়া, বাঙালিদের অধিকার। হ্যাঁ হ্যাঁ, তো বাঙালিদের অধিকার, বাঙালিদের চাওয়া পাওয়া, সেগুলো তো বলবোই। সেগুলো বলতে কি আপত্তি আছে? সেগুলো বলতে কি আপত্তি আছে? তাহলে কি আপনার আটটুক শক্তিও সঞ্চার হবে? হ্যাঁ, নাগরিকত্ব বিল হয়েছে, নাগরিকত্ব বিলে এখন আরো নাগরিকত্ব পেতে হবে, সেটা বলতে হবে। হ্যাঁ, তো যেগুলো আমাদের চাওয়া পাওয়া যেগুলো আছে সেগুলো বলতে আমাদের কি আপত্তি? তো সুস্মিতার আগমনটাকে আপনি ভালোই দেখছেন? আমি ভালো দেখছি। দিদি এসছে, দিদি আসার পর একসঙ্গে মিলে কাজ করবো। আরো আমাদের যেগুলো চাওয়া পাওয়া যেগুলো আছে, অভিজ্ঞতাকে আবার কাজেও কারণ লাগাতে। আমি একবার বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়, ওনার একটা ভিশন আছে, ওনার একটা চিন্তাধারা আছে। উনি একটা পজিটিভ চিন্তাধারা নিয়ে উনি কাজ করছেন। আমি একদম ক্লোজ থেকে দেখেছি তো ওনাকে, যে সংকীর্ণতার মধ্যে উনি থাকেন না, সংকীর্ণতা চিন্তা করেন না। আমাদের জাতীয়তাবাদী রাজনীতি একটা থাকে, সেটা থাকাটা স্বাভাবিক, সেটা আপনি অস্বীকার করতে পারবেন না। জাতীয়তাবাদী রাজনীতি থাকে। তারপরও এই বিগত 5 বছরে আপনি বলতে পারবেন যে বাঙালি এসএমইজের মধ্যে কোনো একটা সংঘর্ষ হয়েছে? কোনো জায়গায় সংঘর্ষ নেই। সংঘর্ষ হলে মুখ্যমন্ত্রী কীভাবে জিনিসটাকে সুন্দর করে একসঙ্গে মিলিয়ে, এবং আজকের দিনে তো পরিবেশ তো ডে বাই ডে ইমপ্রুভ করছে, একটা সুস্থ পরিবেশে সুস্থ ডে বাই ডে ইমপ্রুভ করছে। এসএমএসরা যেরকম বাঙালিদেরকে আপন করে নিয়েছে, বাঙালিরা এসএমএসদেরকে আপন করে নিয়েছে। আমাদের এই অঞ্চলের পরিবেশ দেখুন না। আগে হয়তো বা আমরা একটা মানসিকতা ছিল যে না, আমি ওনার সঙ্গে আমি দেখা করব না, উনি এসএমএস, উনি বাঙালি। সেই সংকীর্ণতার মধ্যে এখন আর নেই। এটা অনলি বিকজ অফ হেমন্ত বিশ্ব শর্মা সেই সংকীর্ণতাকে একটা উন্মুক্ত করে আমাদের মধ্যে একাকার করে একটা পরিবেশ সৃষ্টি করেছেন। বাঙালির অধিকার থাকবে, বাঙালির চাওয়া পাওয়া থাকবে, বাঙালির মাছ ভাত থাকবে, সেগুলো তো আমাদের থাকবেই। আসলে দর্শকবৃন্দ, এই বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, ওনার সঙ্গে যদি আমরা এই ধরনের কোনো টক শো করি, তাহলে এটা 2 বা 3টে পর্বে করতে হবে। কারণ একটিতে একটা সময় থাকে, নির্ধারিত সময় থাকে 1 ঘন্টা, তার মধ্যেই শেষ করতে হয়। তাই আপনাদের কথা দিলাম যে কমলাক্ষ দে পুরকায়স্থকে এভাবে মধ্যে মধ্যে আমরা আনবো, তার কথা শুনবো, তার মিশন ভীষণ সব কিছু জানবো, বা কাঠিগড়া ডেভেলপমেন্টে তিনি আর কি কতটুকু এগিয়ে যাচ্ছেন সে সব কিছু আবার ওনাকে আমন্ত্রণ করে আনবো, এনে ওনার কাছ থেকে জানবো। তাহলে কমলাক্ষবাবু, আপনি এই এত ব্যস্ততার মধ্যে যে আজকে আমাকে এতক্ষণ সময় দিয়েছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনার রাজনৈতিক ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক, এই কামনাটা রইল আপনার প্রতি। তাহলে অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।